আসসালামু আলাইকুম। বিশ্বে এখন অনেক দেশে প্রায় যুদ্ধ যুদ্ধ ভাব। তার মধ্যে মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই খারাপ। যদিও আমরা ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ দেখলাম যে ইসরায়েলের সাথে গাজার হামাস এবং ইসরায়েলের সাথে লেবাননের হিজবুল্লাহদের একটা যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের একটা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্বের পরাশক্তি, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আরবরা এবং বিশ্বের পরাশক্তির যে দেশগুলো রয়েছে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে জাতিসংঘেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তো যেমন গাজার হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘের ২টি প্রস্তাব পাস হয়েছে গত পরশু। এর বাইরে সাথে লেবানন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের একটা যুদ্ধবিরতি হয়েছে এবং তারই ফলশ্রুতিতে ইতিমধ্যে লেবানন থেকে ইসরায়েলে সেনা প্রত্যাহার শুরু করেছে। কিন্তু সবচেয়ে নতুন করে আরেকটা সংশয় জাগছে মধ্যপ্রাচ্যে, সেটা হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পরে সিরিয়ার বর্তমানে নিয়ন্ত্রণ নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। তো বিদ্রোহীরা ইতিমধ্যেই সেখানে তাদের পছন্দ মতো দাওয়াত তাওরির আল শামসে একজন নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে, প্রতিনিধি হিসাবে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই নেতা মানে দাওয়াত তাওরির আল শামসের নেতা মোহাম্মদ আল বশির নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছে এবং তারা আলোচনার মাধ্যমে একটা সরকার গঠনের প্রক্রিয়া চালাচ্ছে। এর পাশাপাশি তারা নতুন করে সিরিয়াকে নতুন করে সাজানোর একটা বা নতুন দৃষ্টিভঙ্গিতে সিরিয়াকে সাজানোর জন্য তারা একটা পরিকল্পনা করতেছে এবং তারা একটি নতুন সাংবিধানিক কাঠামো গঠন করার প্রতি প্রয়োজনীয়তার উপর তারা জোর দিচ্ছে এবং সেখানে কিভাবে সব গোষ্ঠীগুলো একত্রিত হয়ে দেশকে শান্তিপূর্ণভাবে উন্নতি করতে পারে বা পরিচালনা করতে পারে সেরকম তারা একটা আলোচনা করতেছে নিজেদের মধ্যে। তো সেই গোষ্ঠীগুলোর মধ্যে একটা হচ্ছে ডেমোক্রেটিক ফ্রন্ট। ঠিক আছে, ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাহমুদ মেরি ইতিমধ্যে এই সব গোষ্ঠীকে বলেছেন যে তারা যেন ইসরায়েলের এই আগ্রাসন বা হামলা প্রতিহত করে তারা একত্রিত হয়ে এবং প্রয়োজনে সব গোষ্ঠী একত্রিত হয়ে তারা যেন একটা জাতীয় বাহিনী গঠন করে। এটার প্রতি তিনি সবাইকে আহ্বান করেছে। এর পাশাপাশি তিনি যে আরব রাষ্ট্রগুলো রয়েছে তাদের প্রতিও একটু আহ্বান জানিয়েছেন যেন তারা যেন সিরিয়ার প্রতি অগ্রসর হয়ে আসে, সিরিয়ার প্রতি যেন একটু এগিয়ে আসে, তারা যেন ইসরায়েলের যে আগ্রাসন বা হামলা সেটা যেন তারা প্রতিহত করে, যেভাবে হোক যে প্রক্রিয়া হোক, প্রয়োজনে আরব লীগের বিভিন্ন দেশ থেকে যেন সামরিক বাহিনী পাঠিয়ে হলেও তারা যেন ইসরায়েলের হামলা বন্ধ করার পদক্ষেপ নেয়। এর বাইরে তারা আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে যে তাদের যে বিভিন্ন গোষ্ঠীগুলো তারা সবাই সংঘবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেছে। আমরা জানি সেখানে একটা গোষ্ঠী হচ্ছে দাওয়াত তাওরির আল শামস। তো ওইখানকার ওই যে দাওয়াত তাওরির আল শামসের নেতা আবু মোহাম্মদ আল জুলানি তিনিও এই অঙ্গীকারের সাথে একমত পোষণ করেছেন এবং আমরা জানি যে প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির এবং ডেমোক্রেট ফ্রন্টের নেতা মাহমুদ মেরি সবাই মিলে একটা ঐক্যমত্যের সিদ্ধান্ত পৌঁছেছে। আর আরেকটা খবর হচ্ছে তারা কি এই যে বাশার আল আসাদের পতন হয়েছে, তো তারও তো একটা সমর্থন ছিল বা তারও তো একটা দল ছিল সিরিয়াতে। তো তার দলের নাম হচ্ছে বাথ পার্টি। তো ইতিমধ্যেই বাথ পার্টির যত নেতা কর্মী, পাশাপাশি যে বাথ পার্টি যে একটা সমর্থক ছিল ওই দেশে, তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তারা তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড বা তাদের যে সাংগঠনিক কার্যাবলী তারা সেগুলা আপাতত স্থগিত করছে বা বন্ধ করে দিচ্ছে। কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে যে সবাই মিলে তারা একটা দেশ পরিচালনা করতে চায়। ইতিমধ্যে তারা এই কি জানি বলে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে দাওয়াত তাওরির আল শামস বা ডেমোক্রেটিক ফ্রন্টের বা আরো যে কুর্দি গোষ্ঠী এগুলা সহকারে তারা সবাই মিলে একসাথে কাজ করবে। এখন তারা পৃথকভাবে কোনো কার্যক্রম চালাবে না। তো এটা আসলে অনেকটা স্বস্তির বিষয়। আর এর বাইরে আমরা আরেকটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে যে এই যে এই সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠীরা একটা সরকার গঠন করেছে বা সিরিয়াতে যে এখন একটা বিশৃঙ্খলা, এই যে ইসরায়েল হামলা করতেছে বা এরা বাশার আল আসাদ পতনের পরে সিরিয়াতে কিন্তু এখনো ওরকম ভাবে সরকারিভাবে একটা যে প্রশাসনিক ভাবে কাঠামো এখনো গঠন করা হয়নি। তো এর মধ্যেই তাদের মধ্যে একটা সুখবর
প্রকাশ করেছে সেটা হচ্ছে আরবের কয়েকটা রাষ্ট্র তাদের যে রাষ্ট্রীয় দূত তারা সেখানে এখন অব্যাহত রাখছে বা এবং রাখবে এমন একটা ঘোষণা দিয়েছে। সেগুলো হচ্ছে জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তারপর হচ্ছে মিশর, ইতালি, বাহরাইন। তো এই ৬ টা দেশ ইতিমধ্যে বলছে যে তারা সেখান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করবে না বা তারা এই বিদ্রোহী সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু তার বাইরে গিয়েও দেখা গেছে আরো কিছু রাষ্ট্রের সমর্থন রয়েছে বিদ্রোহীদের প্রতি এবং তারা ইতিমধ্যেই এই যে ইসরায়েলের যে সিরিয়াতে হামলা করতেছে সেই বিষয়টা নিয়ে তারা অনেকেই এখন মানে বিশ্বের যে দেশগুলো রয়েছে তারা এখন ২ ভাগে বিভক্ত হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইতিমধ্যে ইসরায়েলের যে হামলা করতেছে সিরিয়াতে এটাকে তারা সরাসরি ঘোষণা দিয়ে সমর্থন না করলেও মৌন সমর্থন করতেছে এবং তারা বলেছে যে ইসরায়েল যেন নিয়ম মাফিক এই সিরিয়াতে হামলা করে বা বিভিন্ন নিয়ম কানুন মেনেই নিয়ম রীতি মেনে হামলা করে। তার মানে কি হামলাকে তারা বৈধতা দিচ্ছে। এর পাশাপাশি আবার ইউরোপের কয়েকটা রাষ্ট্র কিন্তু আবার ইসরায়েলকে একটু নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপও নিচ্ছে বা বিভিন্ন ঘোষণা দিচ্ছে। যেমন ফ্রান্স, স্পেন, তারপরে জার্মানি তারা কিন্তু ইতিমধ্যে ইসরায়েলকে বলছে যেন একটু সংযত থাকে এবং ফ্রান্স তো সরাসরি ঘোষণা দিয়ে দিচ্ছে যে গোলান মালভূমি বিশেষ করে যে বাফার জোনটা রয়েছে সেখান থেকে তারা যেন এই ইসরায়েলি সৈন্য যেন প্রত্যাহার করে। আর আরবের দেশগুলো কয়েকটা ইতিমধ্যেই আমরা জানি যে কাতার, তারপর মিশর, তারপর ইরান, তারপরে হচ্ছে এই এগুলা ইতিমধ্যে তারা অবস্থান নিয়েছে যে সংযুক্ত আরব আমিরাত তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছে যে যে ইসরায়েলকে এই যে ইসরায়েল যে সিরিয়াতে হামলা করতেছে এটার বিরুদ্ধে সরাসরি নিন্দা প্রকাশ করেছে। পাশাপাশি রাশিয়াও এতে নিন্দা প্রকাশ করেছে। তো দেখ এখন আসলে দেখা যাচ্ছে এই ইতিমধ্যে দেখা গেছে সিরিয়াতে যে ইসরায়েল হামলা করতেছে এটা নিয়েও বিশ্বে এখন পরাশক্তিরা বা বিভিন্ন দেশসমূহ ২ ভাগে বিভক্ত হচ্ছে। এখন সেজন্য বলা চলে যে আসলে সিরিয়ার ভাগ্য এখন কোন দিকে যাচ্ছে বা সিরিয়ার ভবিষ্যৎ এখন কি হবে? এর বাইরে আরেকটা সিরিয়ার জন্য একটা দুঃসংবাদ সেটা হচ্ছে বাশার আল আসাদ থাকাকালীন সময়ে সিরিয়াতে রাশিয়া একেবারে ফুল সমর্থন দিয়ে গেছে এবং সেখানে তাদের যে একটা নৌবাহিনীর একটা ওখানে যে নৌবাহিনীতে একটা রাশিয়ার যুদ্ধজাহাজ ছিল কয়েকটা সেগুলো তারা এখন নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে তারা সরিয়ে ফেলেছে। আর এই খবরটা বিবিসিতে প্রকাশ হয়েছে। তারা নাকি স্যাটেলাইটের মাধ্যমে এটা লক্ষ্য করেছে যে সিরিয়ার নৌবাহিনী বা নৌঘাঁটি থেকে ইতিমধ্যে কি জানি বলে ইতিমধ্যে এই যে রাশিয়ার যুদ্ধজাহাজগুলো সরিয়ে ফেলতেছে। কিন্তু আবার দেখা যাচ্ছে সিরিয়ার যে প্রধান বিমান ঘাঁটি সেখানে এখনো রাশিয়ার যে সামরিক বাহিনী তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এর বাইরে আবার রাশিয়ার গণমাধ্যম তাস যখন রাশিয়ার এই যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে প্রশ্ন ছুড়েছেন যে এখন আপনারা মধ্যপ্রাচ্য নিয়ে কি ভাবতেছেন? তখন তিনি বলেছেন যে আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে বা আশেপাশের যে বিভিন্ন দেশ ওই অঞ্চলের বিভিন্ন দেশের সাথে আমরা বিভিন্ন পরামর্শ বা আলোচনা করতেছি যে কিভাবে আমাদের এই এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা যায়। তো আসলে তারা কিন্তু বিভিন্ন আলোচনা অব্যাহত রেখেছে এবং তারা বিভিন্ন পরামর্শ তাদের অব্যাহত রাখছে। এর পাশাপাশি আসলে যা বোঝা যাচ্ছে এর মধ্যে আরেকটা মানে খবর হচ্ছে সেটা হচ্ছে যে গতকালকে যুক্তরাষ্ট্রের একটা গণমাধ্যম টাইমস তিনি ট্রাম্পের একটা সাক্ষাৎকার নিয়েছেন তখন তিনি সেখানে প্রশ্ন করেছিলেন যে সাংবাদিকরা যে ইরানের সাথে কি আপনাদের নতুন করে কোনো সংঘাতে জড়াতে পারেন বা কোনো বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়াতে পারেন তখন ট্রাম্প সরাসরি বলে ফেলেছে যে দ্বিতীয়বারের মতো হয়তোবা ইরানের সাথে আমাদের কোনো আলোচনা হতে পারে সেটা সংঘাতের বা হয়তোবা যেকোনো একটা সংঘাত হতেও পারে মনোমালিন্য আর কি ওরকম যুদ্ধ না বাট কোনো বিষয় নিয়ে হয়তোবা ইরানের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। এরপরে আরেকটা কথাও সেখানে উঠে এসেছে যে ইসরায়েলের বিষয়টা সেখানে সাংবাদিকরা বলছেন যে ইসরায়েল ইতিমধ্যে সিরিয়াতে প্রায় ৫০০-রও বেশি হামলা করেছে বা এখনো তারা হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা যে অজুহাত দেখাচ্ছে সেটা হচ্ছে যে তারা ভাবতেছে যে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সিরিয়াতে এমন একটা গোষ্ঠী তৈরি হচ্ছে যারা ইসরায়েলে হামলা করার মতো সক্ষমতা রাখে বা তারা যেকোনো সময় ইসরায়েলে হামলা করতে পারে। এই তথ্যের ভিত্তিতে তারা বিভিন্ন হামলাগুলো এখনো চালিয়ে যাচ্ছে। কিন্তু ট্রাম্প ইসরায়েলে হামলা নিয়ে কথা না বললেও ইরানের বিষয় নিয়ে কথা বলছে যে ইরানের সাথে হয়তোবা নতুন করে সংঘাত হলেও হতে পারে। এখন যা বোঝা যাচ্ছে আসলে সিরিয়ার প্রতি অনেকেরই অনাগ্রহ সৃষ্টি হচ্ছে। যেমন রাশিয়া তো বললামই যে রাশিয়া কিন্তু যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে। পাশাপাশি ইরানও আগের মতো অতটা সক্রিয় নয়।
পাশাপাশি যুক্তরাষ্ট্র দেখলাম যে না, সিরিয়ার প্রতি অতটা সক্রিয় নয়। এর বাইরে চীন তো ওরকম কোনো কথাই বলে নাই। ফ্রান্স, ওরা শুধু বলছে যে বাফার জোন থেকে সরে যেতে। কিন্তু এর বাইরে নতুন কিছু বলে নাই। আসলে বাফার জোনটা হচ্ছে সেখানে মিশরও জড়িত আছে বা আরো কয়েকটা রাষ্ট্র জড়িত আছে। তো আসলে সেরকম। এটা আসলে অ্যাকচুয়ালি যে আপনার অ্যাকচুয়ালি যে কি জানি বলে? এটা যে সিরিয়ার তা না। সেটা আসলে অনেক রাষ্ট্র সেজন্য সেখান থেকে সরে যাচ্ছে। তো আসলে সিরিয়ার যে ভবিষ্যৎ কি হবে এটা এখন বলা খুবই কঠিন। তো দেখি সিরিয়ার ভবিষ্যৎ কি হয়। আমরা চাই যেন সিরিয়া যেন তার এই খারাপ সময়টা কাটিয়ে তার যে দুঃসময়টা সেটাকে যেন তারা সুন্দরভাবে মোকাবেলা করতে পারে। সিরিয়ার গোষ্ঠীগুলো যেন সবাই একসাথে, বিদ্রোহী গোষ্ঠীগুলো যেন একসাথে কাজ করে ইসরায়েল না শুধু তাদের যে অভ্যন্তরীণ যে কন্দল সেটা যেন মিটিয়ে ফেলে এবং ইসরায়েলকে তো অবশ্যই ঠেকাতে হবে। সেজন্য বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আরব দেশগুলা একত্রিত হয়ে এই ইসরায়েলকে প্রতিহত করতে হবে। তো দেখি সব মুসলমানদের মধ্যে কবে এই বোধগম্য হয় সে হবার জন্য এই যে সবাই যেন এই জ্ঞানটা লাভ করে এবং দ্রুত যেন তারা এই সমস্যাটা মোকাবেলা করে সবার জন্য সমর্থ হয় সেই কামনা রইল। আর সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।